আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশ নিতে যাচ্ছ, তোমরা জানো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি, যেখানে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন থাকে এগুলো বিশ্লেষণ করেছি। এর পাশাপাশিও আমরা বেশ কিছু রিভিশন ক্লাস তোমাদেরকে নিচ্ছি, যেখানে ওই প্রশ্ন প্যাটার্নের আলোকে বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করছি। তো আজকেও আমাদের একটা রিভিশন ক্লাস, তো রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের রিভিশন ক্লাসের প্রথম প্রশ্ন। সুচিস্মিতা শব্দের অর্থ কী? অর্থাৎ প্রশ্নের টপিকটা আমাদেরকে বুঝতে হবে। প্রশ্নের টপিক যদি আমরা বলি, প্রশ্নটা নেওয়া হয়েছে এক কথায় প্রকাশ থেকে। কি থেকে? এক কথায় প্রকাশ। তো আমরা যখন প্রশ্ন সলভ করেছিলাম তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এক কথায় প্রকাশ থেকে বিগত বছরগুলোতে বেশ প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ থেকে। অর্থাৎ এক কথায় প্রকাশ আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে ভালো করে। তো সুচিস্মিতা শব্দের অর্থ কি? যে নারীর হাসি পবিত্র, যে নারীর হাসি সুন্দর, নাকি যে নারীর হাসি অর্থপূর্ণ, নাকি যে নারীর হাসি রহস্যময়? আমরা জানি যে সুচিস্মিতা বলতে বোঝায় আসলে যে নারীর হাসি পবিত্র, সেটা বলা হয় সুচিস্মিতা। আর সুস্মিতা বলা হয় হচ্ছে যে নারীর হাসি সুন্দর তাকে। তো এখন আমরা নারী রিলেটেড বেশ কিছু এক কথায় প্রকাশ দেখব, যেগুলো বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। যেমন দেখো, যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা, যে নারী সুন্দরী রামা, যে নারীর পতি নেই পুত্র নেই অবিরা, যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, যে নারী বীর সন্তান প্রসব করে বীর পশু, যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা, যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা, যে নারী সম্প্রীতি বিয়ে করেছে নবৌরা, যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা। এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন সময় নারী রিলেটেড বেশ কিছু এক কথায় প্রকাশ এসেছে। তো এর বাইরেও যে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই রিভিশন দিতে হবে ভালো করে। সকল আলেমগণ আজ এই উপস্থিত, এই বাক্যটি কোন দোষে দুষ্ট? সকল আবার কি বলেছে? আলেমগণ। এটা কিন্তু আমাদের এইচএসসির ব্যাকরণিক যে টপিকগুলো ছিল তার মধ্যে কিন্তু আমরা পড়েছি। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের যে টপিকটা ছিল আমাদের, সেখানে কিন্তু এই বিষয়টা আমরা পড়েছি। তো সকল আবার আলেমগণ, তাহলে কি সকল বলা মানেই তো ওখানে যত আলেম আছে সব আলেমগণকেই বোঝাচ্ছে? বাট আমি সকল বললাম আবার আলেমগণ বললাম, তাহলে এখানে কি হচ্ছে? বাহুল্য দোষ হচ্ছে। কি হচ্ছে? বাহুল্য দোষ। যেমন আমি যদি বলি সব পাখিরা বা সকল পাখিরা, এগুলো কি হয়? রা বলতেছে আবার সকল বা সব বলতেছে, এগুলো বাহুল্য দোষ। এর পাশাপাশি আরো বিভিন্ন বাক্যের অশুদ্ধির কারণ হইতে পারে, যেমন দুর্বোধ্যতা। এমন শব্দ বললাম বা বাক্য বললাম যা আসলে অপরপক্ষ বুঝলোই না। যেমন আমরা যে চৌর্যাপদ দেখি, এটা কিন্তু সাধারণভাবে মানুষজন বুঝতে পারে না। এমন অনেক কিছু আছে যা আসলে সাধারণভাবে যদি মানুষের বোধগম্য না হয়, তো সেই জিনিসটা কি? দুর্বোধ্যতা। গুরুচণ্ডালী কি? যখন সাধু আর চলিত একসাথেই মিশ্রিত হয়ে যায় তখন সেটা কি? গুরুচণ্ডালী। আর বিদেশি শব্দ তো আমরা বিভিন্ন সময় কথাবার্তার মধ্যে ব্যবহার করি, যেগুলো ব্যবহার করা অনুচিত। নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কোন কবিতা রচনার জন্য? কাজী নজরুল কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আসলে কোন রচনার জন্য? সেটা কি বিদ্রোহী, অগ্রপথিক, কান্ডারি হুঁশিয়ার, নাকি আনন্দময়ীর আগমনে? কোন রচনার জন্য? আনন্দময়ীর আগমনে। তো আমরা নজরুল সম্পর্কে আরো বেশ কিছু তথ্য এখানে দেখব, যে তার কাব্যগ্রন্থ বিদ্রোহ প্রধান কাব্য হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই একটা কবিতা কিন্তু আমাদের বিদ্রোহী, দ্বিতীয় কবিতা। আর প্রথম কবিতা প্রলয় উল্লাস। বিষের বাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি মনসা, দিনদির সন্ধ্যা, প্রলয় শিখা। প্রেম প্রধান কাব্যের মধ্যে আছে দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাক, শেষ সওগাত ইত্যাদি। শিশুতোষ কাব্যের মধ্যে আছে ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নতুন চাঁদ, নির্ঝর, সঞ্চিতা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যোগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, ধূমকেতু, রুদ্রমঙ্গল। গল্পগ্রন্থের মধ্যে আছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। আর ধূমকেতু, নবযুগ, লাঙল, এগুলো হচ্ছে কি? তার পত্রিকা। এগুলো হচ্ছে তার পত্রিকা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি? আমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতে পারে। বিভিন্ন যে গল্প কবিতা আছে আমাদের, এই গল্প কবিতার প্রথম চরণ থেকেও প্রশ্ন আসতে পারে। তো বিদ্রোহী কবিতার প্রথম চরণ কি? বলো উন্নত মমশির, বিদ্রোহীর অনক্লান্ত বলবীর, নাকি আমি চির উন্নতশীর? কি হবে এটা? সঠিক উত্তর হবে হচ্ছে বলবীর। নিচের কোনটি যৌগিক শব্দ? শব্দ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যৌগিক শব্দ রূঢ়ি শব্দ আর যৌগরূঢ় শব্দ। যৌগিক শব্দ আমরা কি? শব্দের প্রকৃতিগত অর্থ, অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই থাকে সেটা কি হয়? যৌগিক শব্দ। তো গবেষণা শব্দের উৎপত্তি হয়েছে কি? গো যোগ এসোনা, এই শব্দের উৎপত্তি হচ্ছে গো। গো বলতে কি বোঝায়? গরু। তো গরু কি গবেষণা শব্দের সাথে কোনোভাবে রিলেভেন্ট না। তো এটা আমার কি হচ্ছে? যৌগিক শব্দ হচ্ছে না। এটা যখন উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক হবে না, তখন সেটা কি হয়ে যাবে? রূঢ়ি শব্দ। মিতালি। মিতালি শব্দের মূল হচ্ছে মিতা যোগ আলী। তো মিতা শব্দের অর্থ কি? বন্ধু। তো
মিতালি বলতে আমরা আসলে বন্ধুর মতো ভাব বুঝি। তো যৌগিক শব্দ কি? মিতালি কিন্তু যৌগিক শব্দ। রাজপুত, এটা কি? একটা যোগক্রুর শব্দ। রাজপুত বলতে স্পেসিফিকভাবে রাজার কোন পুত্র, এটা কিন্তু আসলে আইডেন্টিফাইড না। হস্তি, হস্তি শব্দের মূল হচ্ছে হস্ত, তার মানে কি হস্ত আছে যার, এমন কিছুকে আমরা হস্তি বলতে পারি। বাট হস্তি বলতে স্পেসিফিক আমরা কি বুঝি? আমরা আসলে বুঝি কোনটা? হাতি। অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল নাই, এটা হচ্ছে কি রূঢ়ি শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? গোরা, ঘরে বাইরে, রাজা, ভিখারি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটা? নাটক হচ্ছে রাজা। দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা একটু দেখি। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মধ্য দিয়ে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে তার সংকলিত হয়েছে কি 95টি ছোট গল্প। এর বাইরে সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে আছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। তার নাটক রচনার মধ্যে নাটকগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। বিলাসী গল্পে উল্লিখিত সময়কালে দশম শ্রেণী ছিল কোনটি? 4th ক্লাস, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। আমরা জানি যে ওই সময় দশম শ্রেণী বলতে কি ছিল? দশম শ্রেণী বলতে ছিল 1st ক্লাস, নবম শ্রেণী বলতে ছিল 2nd ক্লাস, আর অষ্টম শ্রেণী বলতে কি ছিল? 3rd ক্লাস। আমাদের গল্পের, বিলাসী গল্পের আমাদের যে নায়ক মৃত্যুঞ্জয়, সে কিন্তু 3rd ক্লাস বা বর্তমান অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। আবু জাফর আবাইদুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? প্রশ্নটা হচ্ছে লেখক পরিচিতি থেকে। গুচ্ছে কিন্তু আসলে লেখক পরিচিতি থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়। তো আবু জাফর আবাইদুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। কোন দেশে? যুক্তরাষ্ট্রে। তো আমরা দেখি আবু জাফর আবাইদুল্লাহ 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1984-তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য 1979 খ্রিস্টাব্দে তাকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাত নরীর হার, কখনো রং, কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসে পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। কাল হইতে মামার আসিয়াছি বড় আমি, এইটা আসলে বাক্য হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে পদবিন্যাস সুশৃঙ্খল নেই। আর পদবিন্যাস সুশৃঙ্খল না থাকলে সেটা কি সে সমস্যা? সেটা হচ্ছে আসক্তি। আকাঙ্ক্ষা কোনটা? বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা। যেমন আমি বললাম আমি ক্লাস নিয়ে তারপরে কি করব তার কোনো ঠিক ঠিকানা কিন্তু না, এখানে বলা হয়নি। অর্থাৎ এক পদ শোনার পর অন্য পদ শোনার যে আকাঙ্ক্ষা, সে ইচ্ছা, সেটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। আর যোগ্যতা কি? আমি এমন একটা কথা বললাম যেটা আসলে বাস্তবিকভাবে সম্ভব না। যেমন আমি বললাম রৌদ্রে, প্রচন্ড রৌদ্রে প্লাবন হচ্ছে। রৌদ্রে কখনো প্লাবন হয়? রৌদ্রে প্লাবন হয় না। অসমোসিসের বাংলা পরিভাষা কোনটি? অভিশ্রবণ, মরুদ্যান, ঝর্ণাধারা, সবুজ উদ্যান। কি হবে? অভিশ্রবণ। পারিভাষিক শব্দ থেকে আমাদের ভালো পরিমাণে প্রশ্ন আসবে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কার কবিতার পংক্তি? তাহলে এইটা নেওয়া হয়েছে কোন কবিতা থেকে? আমি কিংবদন্তির কথা বলছি। কোন কবিতা? আমি কিংবদন্তির কথা বলছি। আর এই কবিতা কে লিখেছেন? আবু জাফর আবাইদুল্লাহ। কে লিখেছেন? আবু জাফর আবাইদুল্লাহ। কবিতাটা কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে। গদ্য ছন্দে রচিত। প্রবিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রস্থিত, অপ্রবিষ্ট, বহির্গত, নিষ্ক্রান্ত। কি হবে? প্রবিষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রস্থিত। কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনটি? র, ড, হ, ঝ। কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে হ। এই টাইপের প্রশ্ন কিন্তু গুচ্ছতে বিগত বছরগুলোতে এসেছে। আমরা যত পরীক্ষা নিয়েছি, ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসে এই জিনিসগুলো ছিল। যেমন দেখো দন্ত ব্যঞ্জনের মধ্যে আছে আমাদের ত, থ, দ, ধ, দন্তান্ন। এই দন্তান্ন নেই দন্ত ব্যঞ্জনের মধ্যে, ত, থ, দ, ধ। বাট আমরা যখন দন্তমূলীয় ব্যঞ্জনে যাব তখন কিন্তু দন্তান্ন, র, ল, দন্ত, সেগুলো হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জনের। মূর্ধন্য ব্যঞ্জনের মধ্যে ট, ঠ, ড, ঢ, ডয় শূন্য, র, ঢয় শূন্য, র, এগুলো আছে। তালব্য ব্যঞ্জনের মধ্যে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য সা। কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে ক, খ, গ, ঘ, উম, এগুলো আছে। কণ্ঠ নালীয় ব্যঞ্জনের মধ্যে হ আছে। নাসিক্য ব্যঞ্জনের মধ্যে ম, দন্তন্য, উম, এগুলো আছে। উষ্ম ব্যঞ্জনের মধ্যে দন্ত স, তালব্য সা, হ, এগুলো। সাবাস শব্দটির উৎস কোনটি? আরবি, পর্তুগিজ, তুর্কি, চীনা। সাবাস, সাবান শব্দটির উৎস কি?
পর্তুগিজ। সাবান শব্দটি কোন ভাষার শব্দ? এই টাইপের প্রশ্ন আমাদের গুচ্ছে আসবে যে কোন ভাষার শব্দ, একটা শব্দ দিয়ে বলবে যে এটার উৎস ভাষা কোনটি বা কোন ভাষার শব্দ। তো আমরা বেশ কিছু শব্দ এখানে দেখার চেষ্টা করব যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে এবং এই তথ্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফার্সি ভাষার মধ্যে উল্লেখযোগ্য শব্দ সবুজ, কাগজ, চশমা, নামাজ, দোকান, আমদানি, রপ্তানি, বরফ, আয়না, হিন্দু, জঙ্গল, খরচ, বাদশাহ, জবানবন্দি, পেরেশান, নালিশ, তারিখ ইত্যাদি। আরবির মধ্যে শহীদ, মুসাফির, বাবেল মান্দেব, কলম, নগদ, বাকি, ছবি, তুফান, দালাল, আদালত, মহকুমা। পর্তুগিজের মধ্যে আনারস, আলপিন, আলমারি, ইস্পাত, পাউরুটি, এই সাবান, বালতি, ইংরেজ, চাবি, পেরেক, পাদ্রি, নিলাম, কামরা, টুপি, গির্জা। তুর্কির মধ্যে কাচি, বাবা, বেগম, দারোগা, চাকর, চাকু, তোপ, তোষক, চকমক, বন্দুক, বারুদ। ফরাসির মধ্যে আতাত, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ওলন্দাজ, কার্তুজ, গ্যারেজ, ক্যাফে। জাপানি রিক্সা, হারিকেরি, হাসনাহেনা, সুনামি, ক্যারাটে। গ্রিক দাম, সুরং, কেন্দ্র। ইউনানি চীনা, চা, চিনি, লিচু, এলাচি, সাম্পার ইত্যাদি। মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখেছেন আদিব আজাদ, রফিক আজাদ, শামসুর রহমান, শহীদ কাদরি। কে লিখেছেন? শামসুর রহমান। শামসুর রহমানের কোন কবিতা আছে আমাদের? ফেব্রুয়ারি 1969। আমাদের সেনারা সাহসে দুর্জয় কোন কারক? দেখো সেনারা সাহসে দুর্জয়, তাহলে এখানে তাদের দক্ষতা বোঝাচ্ছে। কিন্তু আমরা জানি যখন কি কোনো কাজে দক্ষতা বা অদক্ষতা নির্দেশ করা হয়, কি নির্দেশ করা হয়? কোনো কাজে দক্ষতা বা অদক্ষতা, তখন আমাদের কোন কারক হয়? অধিকরণ কারক হয়। কোন কারক হয়? অধিকরণ কারক। কানাই চৌকিদার চরিত্র কোন গল্পের? বিলাসী, কলিমুদ্দি, সৌদামিনী মাল্য, মাসি পিসি। কানাই চৌকিদারের কথা আছে কোথায়? মাসি পিসি গল্পে কানাই চৌকিদারের কথা আছে। মাসি পিসি গল্পে কানাই চৌকিদারের কথা আছে। কোন বানানটি শুদ্ধ? শাশ্বত। প্রথমটা ভুল, এটা ভুল, শেষেরটা ভুল, দ্বিতীয়টাই রাইট, শাশ্বত। আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বানান এখানে দেখার চেষ্টা করব যে বানানগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। যেমন অভ্যন্তরীণ, মুমূর্ষ, গৃহিণী, বিভীষিকা, আবির্ভাব, আকাঙ্ক্ষা, অমাবস্যা, অতিথি, উন্মেষ, আদ্যাক্ষর, কৌতূহল, গীতাঞ্জলি, তিরস্কার, তিতিক্ষা, নিশিথিনী, প্রতিদ্বন্দ্বী, পিপীলিকা, ফার্নিচার, ভাগীরথী, মরীচিকা, বিনাপানি, মহিরুহ, মুহূর্ত, রূপায়ণ, নিরীক্ষণ, পাষাণ, উপর্যুক্ত ইত্যাদি। বারোয়ারি অর্থ কি? প্রশ্নটা নেওয়া হয়েছে কিন্তু বিলাসীর শব্দ অর্থ থেকে, বিলাসী গল্পের শব্দ অর্থ অংশ থেকে নেওয়া হয়েছে, বিলাসী গল্পের শব্দ অর্থ অংশ থেকে। তো বারোয়ারি অর্থ কি? সকলের তরে, সর্বজনীন, মঙ্গলজনক, জনক, সম্মিলিত পূজা। বারোয়ারি শব্দের অর্থ হচ্ছে সর্বজনীন। বারোয়ারি শব্দের অর্থ হচ্ছে সর্বজনীন। বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা। কার প্রসঙ্গে বলা হয়েছে? প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের উপন্যাস থেকে। তো এটা কার প্রসঙ্গে বলা হয়েছে? মজিদ, খালেক ব্যাপারী, তাহের কাদের, নাকাশ। কার কথা বলা হয়েছে? তাহের কাদের। আমরা দেখি যে গল্পে তাহের কাদের আর রতনের যে বাবা মা, তারা কিন্তু আসলে দুজনের সাথে প্রচন্ড ঝগড়া করতো। বাট এখানে তার বাবা তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তাহের কাদের আসলে কিছু বলতো না, কারণ বাবার কিছু সম্পত্তি ছিল, সেটা তারা পাওয়ার আশাই ছিল, বাবা মারা যাবে কিছুদিন পরে, এরকম একটা অবস্থা ছিল। বাট দেখা যাচ্ছে কোনো কারণে বাবার সাথে যদি তারা তর্কাতর্কিতে জড়াইতো তাহলে ওই সম্পত্তিটা তারা নাও পেতে পারতো। এই জন্য তারা আসলে বাবার অন্যায় যে কথাবার্তা ছিল এখানে কিছু বলতো না। জসিমউদ্দিনের পৈতৃক নিবাস কোথায়? প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের প্রতিদান কবিতা থেকে। কোথায়? প্রতিদান কবিতার লেখক পরিচিতি। প্রতিদান কবিতার লেখক পরিচিতি। তো জসিমউদ্দিনের পৈতৃক নিবাস কোথায় ছিল? গোবিন্দপুর, গাইবান্ধা, রসুলপুর, ফতেহপুর। কোথায় ছিল? গোবিন্দপুরে ছিল তার পৈতৃক নিবাস। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে আপন সত্যকে কুর্নিশ করে কি? আত্ম অহংকারী, অহংকারের পৌরস, দিক নির্দেশক, যে নিজেকে চিনতে পারে। কি? যে নিজেকে চিনতে পারে সে কি করে? আপন সত্যকে কুর্নিশ করে। যে নিজেকে চিনতে পারে সে আপন সত্যকে কুর্নিশ করে। সে তার ঘরের খুঁটি বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? কাকে ইঙ্গিত করা হয়েছে? প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের উপন্যাস থেকে। উপন্যাস থেকে। তো উপন্যাস থেকে যদি আমরা দেখি যে ঘরের খুঁটি বলতে বোঝানো হয়েছে রহিমাকে। আর রহিমা কে ছিল? গল্পের যে আমাদের কেন্দ্রীয় চরিত্র, মজিদের প্রথম স্ত্রী ছিল। মজিদের প্রথম স্ত্রী ছিল রহিমা। আমেনা ছিল গল্পের যে খালেক ব্যাপারী ছিল, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। জমিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী, মজিদের দ্বিতীয় স্ত্রী। তানু বিবি ছিল খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। কাকে দেখে মজিদের মনে শাস্তি বিধানের ইচ্ছা নিষ্ঠুরভাবে শানিত হয়? কাকে দেখে? রহিমা, আমেনা, জমিলা, তানু বিবি। কাকে দেখে?
আমেনা বিবিকে দেখে তার মনে শাস্তি বিধানের ইচ্ছা নিষ্ঠুরভাবে শানিত হয়। অনুরূপ অর্থে প্রতি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? প্রতিঘাত, প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদ, প্রতিদিন। প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, প্রতিদিন এগুলোতে আসলে অনুরূপ বোঝায়নি। ঘাত, ঘাতের অনুরূপ কি? প্রতিঘাত। এখানেই অনুরূপ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা বেশ কিছু উপসর্গ দেখব যে আসলে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, কেন ব্যবহৃত হচ্ছে, এটা আমরা একটু দেখি। এইগুলো পরীক্ষা অনেকবার এসেছে, যেমন অকেজ, অচেনা, অপয়া, এই শব্দে অ উপসর্গটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। অচিন, অজানা, এই উপসর্গ, এই শব্দগুলোতে অ উপসর্গ কি? অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। অঝোর, অঝোরে ক্রমাগত অর্থে ব্যবহৃত হচ্ছে। অঘারাম, অঘাচণ্ডী, এখানে অঘা উপসর্গ বোকা অর্থে ব্যবহৃত হচ্ছে। অজ, অজপাড়াগা, অজমূর্খ, অজপুকুর, এই শব্দে অজ উপসর্গ মন্দ অর্থে ব্যবহৃত হচ্ছে। অনা, অনাবৃষ্টি, অনাদর, এগুলো অনা অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। অনা সৃষ্টি, অনাচার, এখানে অনা ছাড়া অর্থে ব্যবহৃত হচ্ছে। অনামুখ, এখানে অশুভ অর্থে ব্যবহৃত হচ্ছে। আ অভাব কখন হয়? আকারা, আধোয়া, আলুনি, এগুলোতে আ অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। আকাঠা, আগাছা, এখানে আ বাজে বা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি আকোড়া, আকোলা, আগ্রা, আরকাঠি, এগুলো আন করবা, কোড়া, এখানে আন না অর্থে ব্যবহৃত হচ্ছে। উনা কোম অর্থে ব্যবহৃত হচ্ছে কখন? উন পাজরে 19, এখানে কুৎসিত অর্থে ব্যবহৃত হচ্ছে। অপকর্ম বা অপকর্ষ দুইটাই হয়, এখানে আমরা অপকর্ম দিতে পারি। অপকর্ম। কু অভ্যাস, কুকথা, কুনজর, নিখুঁত, নীলাজ, এটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে। পাতি, ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। পাতিহাঁস, পাতিলেবু। তো এই যে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো ভালো করে পড়লে আশা করা যায় পরীক্ষা এখান থেকে তোমরা কমন পাবে। উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ মধ্য পশ্চাৎ হচ্ছে কোনটা? ও। উচ্চ মধ্য পশ্চাৎ হচ্ছে কোনটা? এই যে উচ্চ মধ্য, এই যে উচ্চ মধ্য, আবার কি পশ্চাৎ। উচ্চ মধ্য পশ্চাৎ তাহলে কোনটা? ও। এই চার্ট কিন্তু অনেকবার দেখানো হয়েছে। উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ সম্মুখ, উচ্চ পশ্চাৎ, নিম্ন নিম্ন মধ্য বিবৃত, এগুলো কিন্তু বারবার দেখানো হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে কৌশলী যোদ্ধা বলা হয়েছে কাকে? ক্লাইভ, সার্ফে, মোহনলাল, মীর মর্দান। কৌশলী যোদ্ধা বলা হয়েছিল কাকে? মীর মর্দানকে। মীর মর্দান হচ্ছে কৌশলী যোদ্ধা। আকাশী শব্দের ধ্বনি গঠন কি কি আছে? আ আছে, ক আছে, কয়ের সাথে আ আছে, তালব্যস্য আছে, তালব্যস্যের সাথে কি আছে? রস্যই আছে। তাহলে আমরা দেখি, আ আছে, কয়ের সাথে আকার হয় না, এটাও হয় নাই। আ, ক, আ, রস্যই আগে হবে না, তালব্যস্য আগে হবে, তারপরে রস্যই। সঠিক উত্তর প্রথমটা। অঙ্গজ এর সমার্থক শব্দ কোনটি? অলংকার, পুত্র, কারুকার্যময়, চারুকার, চারুকর্ম, কি হবে? পুত্র। অঙ্গজ এর সমার্থক শব্দ কোনটি? পুত্র। যাকে অপসারণ করা হচ্ছে এর সংকুচিত রূপ কি? অপশ্রিয়মান, অপশ্রিয়মান, এখানে বানান কোনটা হবে? দ্বিতীয়টা। ঘূর্ণাক্ষর বাগধারাটির অর্থ কি? কোনো কিছু আমরা বলি না যে ঘূর্ণাক্ষরে যেন টেন না পাই সে। ঘূর্ণাক্ষর মানে কি? ঘুনে খাওয়া, পোকায় কাটা বই, তালা পোকার তাল পাতার অক্ষর কি হবে? সামান্য ইঙ্গিত, সামান্য ইঙ্গিত। এ বয়সে ড্যাশ আসে কত মন্ত্রণা, প্রশ্নটা নেওয়া হয়েছে 18 বছর বয়স কবিতা থেকে। কি থেকে? 18 বছর বয়স কবিতার চরণ, 18 বছর বয়স। তো কি এ বয়সে কানে আসে কত মন্ত্রণা মানে কি? না না, নেতিবাচক ভাবধারার সাথে আস্তে আস্তে আমরা পরিচিত হই, বন্ধু বান্ধবরা আমাদের নেতিবাচক মনোভাব তৈরি করতে করে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। নিচের কোনটি নিত্য সমাস? পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, কি হয়ে গেল? দ্বিগু সমাস হয়ে গেল। আদবের অভাব, বেয়াদব, দেশান্তর, অন্য দেশ, এই দেশান্তরই আমাদের কি? নিত্য সমাস। যে নিত্য সমাসের যে বিষয়টা আমরা দেখেছিলাম কি, পদের শেষে মাত্র থাকলেই কি তা নিত্য সমাস। অতিমাত্র, মাত্রাকে অতিক্রান্ত, এইটা আবার কি? অব্যয়ীভাব সমাস। এই একটা উদাহরণ দেখে রাখতে বলেছিলাম। পদের শেষে কি? অন্তর থাকলেই তা নিত্য সমাস, যেমন গ্রহান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গ্রামান্তর বা তেপান্তর, এটা কি? তিন প্রান্তের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। মজিদ কার চোখে ভয় দেখেছে? জমিলা, আমেলা, আমেনা, রহিমার, হাসনুরমা। মজিদ কার চোখে ভয় দেখেছে? মজিদ ভয় দেখেছে রহিমার চোখে। রহিমাকে বলা হয়েছে কি? গ্রামের লোকের অন্য সংস্করণ। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বর্মী, কামরূপী, বিহারি, উর্দু। লুঙ্গি শব্দটি এসেছে বর্মী শব্দ থেকে। লুঙ্গি শব্দটি এসেছে বর্মী শব্দ থেকে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। আমরা যে টপিকগুলো থেকে প্রশ্ন এখন প্র্যাকটিস করিয়েছি, এই টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আমরা আশাবাদী যে এই টপিকগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। আর এই বিষয়গুলো যদি ভালো করে তুমি আত্মস্থ করে রাখতে পারো আর পরীক্ষায় একটা ভালো আউটপুট দিতে পারো, ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবে। বাকিটা আল্লাহ ভরসা, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।